আমরা প্রফেসর শঙ্কুর ডায়েরি আমাদের এই যে সহায়ক পাঠটা রয়েছে এখান থেকে করভাস নামক গল্পটা আমরা পড়ব। গতকাল আমরা প্রফেসর শঙ্কু সম্বন্ধে চর্চা করেছিলাম এবং করভাস মানে যে কাক এটাও আমরা জেনেছিলাম, তাই তো? আজকে আমরা গল্পটা শুরু করি। এটা তো প্রফেসর শঙ্কুর ডায়েরি। ডায়েরি মানে কি? দিনপঞ্জিকা, মানে কবে কি হচ্ছে সেই দিনের ঘটনাটা লিখে রাখা। সাধারণভাবে লিখে রাখি কখন? আমরা দিনের শেষে রাত্রিবেলায় যখন শুতে যাই তার আগে ডায়েরি লিখি। আর যদি কোনো কারণে একদিন বা দুদিন রাত্রিবেলায় ডায়েরি লেখার সময় না পাই, তাহলে এর পরে যেদিন ফাঁকা সময় পাই রাত্রিবেলায় তখন আমরা ডায়েরিটা লিখি, তাই তো? ডায়েরি মানে কি? সারা দিনের ঘটনা যা যা ঘটেছে বা যেগুলো আমার লিখতে ইচ্ছে করছে। হাজার ঘটনা ঘটে, কিন্তু সব ঘটনা তো আর গুরুত্বপূর্ণ ঘটনা নয়। আমি সকালে উঠে চা খেলাম, এটাও কি ডায়েরিতে লিখতে হবে? নিশ্চয়ই সেটা লিখতে হবে না। তো ডায়েরি লেখা একটা খুব ভালো অভ্যাস। যদি তোমরা ডায়েরি লেখা অভ্যাস করো তাহলে তোমাদের মানে সাহিত্য রচনা করার একটা গুণ তৈরি হবে। এবারে তোমরা সাহিত্যিক হবে এমনটা বলছি না, যারা ডায়েরি লিখে সবাই সাহিত্যিক হয়ে যায় এমনটা নাও হতে পারে, কিন্তু তুমি যা লিখবে সে লেখার মধ্যে একটা সৌন্দর্য আসবে। তোমরা যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবে সে লেখাটাও কিন্তু যিনি পরীক্ষক তিনি দেখে বুঝতে পারবেন যে এ লেখাটা নিজের ভাষায় লিখেছে এবং সেই ভাষাটার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা সাবলীলতা আছে। অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা ডায়েরি লিখতেন। তো প্রফেসর শঙ্কু তিনি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, আমরা জানি তারও ডায়েরি লেখার অভ্যাস ছিল। তো আমরা এই করভাস গল্পে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, ডায়েরিটা লেখা হচ্ছে 15ই আগস্ট। কবে লিখছেন? 15ই আগস্ট তারিখে। তিনি কি লিখছেন? পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। এই কৌতূহল বিষয়টা নিয়ে চর্চা করতে করতে আগের দিনের ক্লাসটা আমাদের শেষ হয়েছিল, তাই তো? তো কৌতূহল বিষয়টা আমরা জানি। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। তোমরা অধিকাংশ বাড়িতেই দেখেছো পোষা টিয়া পাখি, তাই তো? ময়না পাখি পোষা আমরা খুব কম দেখতে পাই এদিকে। আমাদের এদিকে ময়না পাখি পোষার প্রচলন নেই এমনটাও হতে পারে একটা কারণ, যে ময়না পাখির রংটা কিন্তু কালো হয়। ঠিক আছে, টিয়া পাখি যত সুন্দর দেখতে হয় ময়না এত সুন্দর দেখতে হয় না। কিন্তু ময়না পাখি অত্যন্ত সুন্দরভাবে মানুষের ভাষায় শব্দ করতে পারে, তাকে যদি শেখানো হয়। দেখবে টিয়া পাখিরাও পারে, ময়না পাখিরাও পারে, কাকাতুয়ারাও পারে এবং আমি দেখেছি শালিক পাখিও পারে, যদি ঠিকমতো শেখানো হয়। তো এটা বাঙালি বাড়িতে টিয়া বা ময়না এই পাখি পোষার একটা রেওয়াজ আমাদের আছে, অনেক বাড়িতে এখনো পোষা হয়। তো প্রফেসর শঙ্কু বলছেন যে ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল, সেটাকে আমি 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। কতগুলো শব্দ উচ্চারণ করতে পারত? 100 শব্দ উচ্চারণ করতে পারত। ছোট বাচ্চারা যদি 100টা শব্দ শিখে যায় তাহলে সে মনের ভাব অনেকটাই প্রকাশ করতে পারবে। তো 100টা শব্দ শেখা একটা বাকির পক্ষে কম বিষয় নয়, এবং সেটাও আবার কি পরিষ্কার স্পষ্টভাবে উচ্চারণ করা। টিয়া, ময়না, কাকাতুয়া ইত্যাদি যে পাখিগুলো, এরা আমাদের কথা শুনে শুনে উচ্চারণ করতে পারে।
কিন্তু তার সামনে তুমি যত কথা বলবে, তাকে যত কথা শেখাবে, তত তার শব্দগুলো আরো পরিষ্কার, আরো বোধগম্য হবে। ঠিক আছে, তাকে অভ্যাস করাতে হয়। তো প্রফেসর শঙ্কু তখনও প্রফেসর হননি। ছোটবেলায় তার বাড়ির ময়না পাখিকে 100টা শব্দ শিখিয়েছিলেন, বা 100রও বেশি। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বললাম যে যদি কোনো শিশু 100টা শব্দ শিখে যায়, সে তার মনের ভাবকে অনেকটাই প্রকাশ করতে পারবে। পাখির সম্বন্ধে কেন বললাম না? আলোচনা তো হচ্ছিল পাখি নিয়ে, শিশুকে নিয়ে এলাম কারা? কারণ একটা শিশু এই যে শব্দটা শোনে আর সেটা কোন বিষয়কে বোঝাচ্ছে সেটা বুঝতে পারে, বুঝতে শেখে, তারপর দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। অর্থাৎ সে যে শব্দটা শেখে তার অর্থটা সে কিন্তু জানে, ধীরে ধীরে জানতে পারে। পাখি কিন্তু শব্দের সঙ্গে অর্থকে, কোনো শব্দের সঙ্গে অর্থের কোনো সম্পর্ক স্থাপন করতে পারে না। তাদের মধ্যে সেই বুদ্ধিমত্তা নেই। তারা শুধু শব্দগুলোকে মুখস্থ করে, তাই তো? এটাই তো প্রফেসর শঙ্কু বলছেন, হ্যাঁ, আমারও তাই ধারণা ছিল। পাখি কথা বললেও কথার মানে সে বোঝে না। পাখিরা কথা বলতে পারলেও সেই কথার মানে তারা বোঝে না। কিন্তু একবার এই ময়নাটাই, কোন ময়নাটা? তার বাড়িতে যে ময়নাটা পোষা ছিল, কিন্তু একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। কোন ধারণাটা? কোন ধারণাটা পাল্টে গেল? সে পাখির মাথায় কোনো অর্থ রাখার কি না? হ্যাঁ, পাখির মাথায় অর্থ রাখার কোনো বুদ্ধি নেই, সে অর্থ করতে পারে না। তাহলে পাখিরা শব্দ মুখস্থ করে, তারা তার অর্থ বোঝে না, এটাই আমার ধারণা ছিল। কিন্তু একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। এই দেখো, এই হচ্ছে খাঁচা সেই ময়না। কথা শুনলাম, সে কিভাবে প্রফেসর শঙ্কুর ধারণাটা পাল্টে দিল আমরা দেখি। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরেছি। কি বললাম? প্রফেসর শঙ্কু তখনও প্রফেসর হননি, ছোটবেলাকার ঘটনাটা তো। তো দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। স্কুল থেকে ফেরার পর একটু জল খাবার। রেকাবি মানে হচ্ছে ডিশ, প্লেট। তো মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। ঠিক আছে, হঠাৎ কোথাও কিছু নাই, ময়নাটা চিৎকার করে উঠল, ভূমিকম্প ভূমিকম্প করে। আমরা কোনো কম্পন টের পাইনি। ময়নাটা ভূমিকম্প ভূমিকম্প করে চেঁচাচ্ছে, কিন্তু আমরা মাটি কাঁপা বুঝতে পারিনি, মানে ভূমিকম্প হয়নি আমরা যেটুকু বুঝেছি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শব্দের সঙ্গে অর্থের কোনো মিল, মানে কোনো সম্পর্ক নেই। ময়নাটার হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প মনে হয়েছে, তা বলে দিই যে ভূমিকম্প ভূমিকম্প ওই শব্দটাই মনে পড়েছে, আমরা তো টের পেলাম না। কিন্তু কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। ভূমিকম্প মাপার যন্ত্রকে কি বলা হয়? সিসমোগ্রাফ। আমরা টের পাইনি, কিন্তু সিসমোগ্রাফ যন্ত্রে, ওই যন্ত্রের খুব নিখুঁতভাবে মাপা যায়, ফলে মৃদু একটা কম্পন সেখানে ধরা পড়েছে। অর্থাৎ একটা মৃদু ভূমিকম্প হয়েছিল, যেটা আমরা টের পাইনি। তার মানে মাটি কেঁপে ওঠাটাকে যে ভূমিকম্প বলে, এই বোধটা ময়নাটার আছে।
তার মানে আমরা যে ধারণাটা এতদিন পালন করছিলাম যে পাখি শব্দের অর্থ বোঝে না, সেই ধারণাটা পাল্টে গেল। অন্তত ময়না পাখিটার ক্ষেত্রে এটা বোঝা গেল যে হ্যাঁ, সে কোনো ঘটনাকে শব্দ দিয়ে ব্যাখ্যা করতে বা বর্ণনা করতে পারে। আমাদের কোনো গুছিয়ে বাড়িয়ে পারে না, এটা ঠিক, কিন্তু একটা দুটো শব্দ দিয়ে উচ্চারণ করতে পারে, মানে বিষয়টা বোঝাতে পারে। দেখবে অনেক বাড়িতে টিয়া পাখিকে কথা বলতে শেখায়। কি কথা বলতে শেখায়? গোপিক কৃষ্ণগজ, তাই তো? কিন্তু অনেকে আরো বেশি শেখায়। বাড়িতে কেউ এলেই বলে, কে এলো গো, কে এলো গো, এরকম করে বলে। কে এসেছে বসতে বলো, কে এসেছে বসতে বলো, এরকমও বলে। কাজেই আমি কোনো সিদ্ধান্তে আসবো না, কারণ কি আমি জীববিজ্ঞানের লোক নই। পাখির বিষয় সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নেই। কিন্তু প্রফেসর শঙ্কু বলছে যে আমার ধারণা ছিল পাখিরা শব্দ মুখস্থ করলে অর্থ বোঝে না, কিন্তু ওই ভূমিকম্পের ঘটনাটায় ময়নাটা আমার সেই ধারণাটা পাল্টে দিল। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে। আগের দিন পড়েছিলাম কৌতূহল, আজকে পড়ছি অনুসন্ধিৎসা। দুটো অর্থ একই, দুটো শব্দের একই অর্থ। কৌতূহল মানে জানার ইচ্ছা, জানার আগ্রহ, জানার ইচ্ছা। অনুসন্ধিৎসা মানে অনুসন্ধান করার ইচ্ছা। তার মানেটা কি? সেটাও তো সেই জানার ইচ্ছা। গবেষণা, সে তো অনুসন্ধান করা। তো গবেষণার মাধ্যমেই তো আমরা জানতে পারি। গবেষণা বিভিন্ন রকম হতে পারে, সেসব ওসব নিয়ে আমাদের ওদের চিন্তা ভাবনা করার দরকার নেই। গবেষণা মানে যে ল্যাবরেটরিতে হ্যাঁ এই সিএল এর সঙ্গে এনে ওই যোগ করো, দেখো কি হচ্ছে। গবেষণা মানে তো শুধু এটা নয়। বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে। বিজ্ঞান না বলে আমি যদি বলি বিদ্যার বিভিন্ন শাখা আছে, এবং সমস্ত শাখাতেই বিভিন্ন গবেষণা হয়। তো এখন সেই গবেষণার মাধ্যমে নতুন কিছু জানতে পারা যায়। তো প্রফেসর শঙ্কু বলছেন ওই ঘটনাটার পর থেকে আমার মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হলো যে পাখিদের বুদ্ধিবৃত্তির দৌড় কতটা, সেটা জানতে হবে। কিন্তু সমস্যা হলো অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। এত ব্যস্ত মানুষ তার নিজের বৈজ্ঞানিক গবেষণায় এতটাই তিনি ডুবে থাকেন যে সেই ইচ্ছাটা নিয়ে কোনোদিন সিরিয়াসভাবে চর্চা করার সুযোগ হয়নি। আমাদের তো মনে অনেক কিছুই করার ইচ্ছে থাকে, কিন্তু সব কিছু কি করতে পারি? আমাদের সময় কম আর করার ইচ্ছে খুব বেশি। ফলে কি হয়, আমরা সময়ে কুলোতে পারি না। তো সেই কারণে প্রফেসর শম্ভুর এই পাখির বুদ্ধি সম্বন্ধে যে কৌতূহল, এই বিষয়ে তেমন একটা গবেষণা করা হয়ে ওঠেনি। আরেকটা কারণ, কিসের কারণ? এই পাখিদের বুদ্ধির দৌড় সম্বন্ধে জানার প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা না করার আরেকটা কারণ কি? আমার আরেকটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন। আমার বেড়াল নিউটন। নিউটন পাখি পছন্দ করে না, এটা স্বাভাবিক। আমার ছেলেমেয়েরা যেমন পড়াশোনা পছন্দ করে না, বেড়াল পাখি পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। পাখি দেখলে দেখবে বেড়াল দৌড়ে যায়, তাড়াতে যায়। খেতে পারবে কি না পারবে জানি না, কিন্তু তাড়াতে যায়। তো নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। প্রফেসর শঙ্কু তার পোষা বেড়াল নিউটনকে ভালোবাসে, তাহলে নিউটন যাতে অখুশি হয় এমন কিছু উনি করতে চান না। ফলে পাখির বুদ্ধি সম্বন্ধে গবেষণা করার জানার পিছনে প্রফেসর শঙ্কুর
দুটো বাধা ছিল। প্রথম বাধাটা কি? বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কারণে সময়ের অভাব। দ্বিতীয় কারণ কি? নিউটনের পাখিদের পছন্দ না করা। এখন সম্প্রতি বয়সের জন্যই বোধ হয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। বয়সের জন্যই বোধ হয় মানে নিউটন বৃদ্ধ হয়েছে, নিউটনের বয়স হয়েছে, সেই জন্যে আর পাখি দেখলে অত দৌড়ে চায় না, অনেকটা উদাসীন। যা পাচ্ছিস ক এরকম। আসলে এই বিষয়গুলো দেখো হয় আমাদেরও হয়। আমরা কম বয়সে যতটা প্রাণ চঞ্চল থাকি, একটা বয়স পর্যন্ত সেই প্রাণ চাঞ্চল্য বাড়তে থাকে, যেটাকে বলা হয় যৌবন। ঠিক আছে, মোটামুটি 25 থেকে 35 বছর বয়স পর্যন্ত সেই সময় আমরা সামর্থ্যের একেবারে শেষ সীমায় পৌঁছে যাই এবং তখন যে কোনো কাজে এগিয়ে যাওয়ার একটা তাগিদ আমরা পাই। দেখবে রাজনীতিতে পুড়িয়ে দাও, ভেঙে দাও ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে, তো এই জন্য দেখবে যুবক ছেলেরা খুব বেশি তাতে জড়িয়ে পড়ে, তাই তো। কিন্তু এরপর কি হয়? এই 35 বছরটা পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে, যেটাকে আমাদের সাদা বাংলায় বলে রক্তের গরবটা আস্তে আস্তে কমে আসা। তো 60 বছর বয়সে যখন আসি, তখন আর কোনো কিছু আমাদের মনের মধ্যে কোনো উত্তেজনা জাগাতে পারে না। আমার জমিটা পাশে একজন ঘর করছে, 4 ইঞ্চি আমার জমিতে চাপিয়ে দিয়েছে। ঠিক আছে, ছাড় না, ও সামান্য 4 ইঞ্চি জমির জন্য লোকের সঙ্গে ঝগড়া করবি, ছেড়ে দে। কিন্তু এটাই যদি 25 বছর কি 30 বছর বয়সে হতো, তখন 2 হাত গুটিয়ে ডাং নিয়ে চলে যেতাম। হ্যাঁ, 1 ইঞ্চি জমির জন্য আমরা মারপিট করতে পারি, দেখেছি তো নাকি? আমরা আমাদের এলাকায় কোর্ট কাছারি পর্যন্ত করতে দেখেছি। কিন্তু যখন বয়স হয়ে যায়, তখন কি হয়? রক্তের তেজটা কমে আসে আর অভিজ্ঞতার ভাণ্ডারটা বৃদ্ধি পায়। ফলে আমরা বুঝতে পারি এইসব জোট ঝামেলা, ঝঞ্ঝাট, উত্তেজনা এর মধ্যে গিয়ে কোনো লাভ নেই। বরং আমরা লোককে তখন বোঝাই যে ঠিক আছে ভাই, যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, হ্যাঁ, নিজেদের মধ্যে মিটিয়ে না। তো এই যে নিউটনেরও বয়স হয়েছে, সেও পুরো হয়েছে, তারও মনের মধ্যে এসেছে, হ্যাঁ ঠিক আছে, পাখিগুলো আসছে, দুটো ভাত খাচ্ছে মালিকের, খাদো, মালিক তো খেতে দিচ্ছে, যা পাচ্ছে করুক। হ্যাঁ, ও না ভালোবাসে ওদেরকে, না ঘৃণা করে, ও আপনার ওর মতো থাকে। ওটাকে নিউটন। আর এই নিউটনের উদাসীনতার কারণে আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। ওরাও দেখেছে যে আজকাল আর বেড়ালটা আমাদেরকে তাড়া করে না, কাজে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ফলে এরা সাহস করে আস্তে 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 আবার ল্যাবরেটরিতে আসতে শুরু করেছি। আমি সকালে তাদের খেতে দিই। এই প্রফেসর শঙ্কু লোকটা বড্ড ভালো লোক, ঠিক আছে। এক তো কাউকে মারধর করে না, 2 নম্বর ওকে গেছে ও মেরেও খেলে, তবু তার রক্তপাত করবে না। আর এই যে দেখো, বিভিন্ন অসহায় পশু পাখিকে খেতে দেওয়া, এটা অনেক বড় মনের পরিচয়। তো ল্যাবরেটরি নিয়ে ওইসব পাখিদেরকে উনি খেতে দেন, আর সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানালার বাইরে জটলা করে, মানে আড্ডা দেয়। 3-4 রকমের পাখি এসে দোকানটায় বসে গল্প গুজব করে, যে যেন দিকে ভাষায়, কিন্তু সবার উদ্দেশ্য একটাই, কি? একটু পরেই খাবার পাবো। এখন প্রত্যেকটা প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। সহজাত মানে কি? যেটা তাকে অর্জন করতে হয় না, যেটা সে জন্মের সঙ্গে সঙ্গেই, মানে সে যখন জন্মাচ্ছে ওই ক্ষমতাটা নিয়েই জন্মাচ্ছে। যেমন ধরো, বাচ্চা ছেলে মায়ের দুধ খায়, ঠিক আছে, প্রথম আমাদের একটু শিখিয়ে দিতে হয়, কিন্তু চুষতে যে হয়
সেইটা তো আর বাচ্চাকে শেখাতে হয় না। শেখাতে হয় কি, মানে সেটা সে জন্ম থেকেই ওই গুণটা নিয়েই সে আসছে, ক্ষমতাটা নিয়েই আসছে। আচ্ছা বলো, একটা ডিম থেকে যখন বাচ্চা বেরোচ্ছে, আচ্ছা বাচ্চাটা তো দেখেনি পৃথিবীটাকে, ও জানলো কি করে যে এটাই আমার মা? একটা মুরগি ধরো 10টা বাচ্চা হয়েছে, ঠিক আছে, এবারে সেই মুরগি তো ডিমে তা দিয়েছে, তো ডিমের ভিতরে মুরগির ছানাটা বড় হয়েছে, সে তো দেখেনি যে কোন মুরগিটা ডিমের কাজে, যে কোনটা আমার মা, সেটা তো জানে না। কিন্তু তাদের এমনই ক্ষমতা যে 5টা মুরগিকে তুমি ওখানে রাখো, ঠিক ও তার নিজের মাটাকেই খুঁজে দেবে। এরকম যে বহু প্রাণী আছে, যেমন ধরো পিঁপড়েদের একটা জিনিস আমি দেখেছি, যেদিন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার আগে থেকেই পিঁপড়েরা সারি বেঁধে তারা কি করে, যদি অনিরাপদ জায়গায় যদি তাদের বাসা থাকে যেটা জলে ডুবে যেতে পারে, তারা কি করে সার বেঁধে মুখে ডিম খাবার সব কিছু নিয়ে ওইখান থেকে বেরিয়ে অন্য জায়গায় সার বেঁধে যায়। ওইটা দেখে আমরা বুঝতে পারি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের এদিকে উভয় পোকা নামে এক ধরনের পোকা আছে, ফড়িং, এরা দেখবে বৃষ্টি হওয়ার আগে উড়ে ফড়িং উঠতে শুরু করে। তার মানে এরা বুঝতে পারে যে এরকম কিছু হবে, বৃষ্টি হবে। তো শঙ্কুর ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর। একটা বাবুই পাখির বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হয়ে যেতে হয়। স্তম্ভিত মানে কি, এখন চুপ হয়ে যেতে হয়। কেন চুপ? আশ্চর্য হয়ে যেতে হয়, আশ্চর্য হয়ে চুপ করে যায়, অবাক হয়ে যায়। বাবুই পাখির বাসা দেখেছ? এই দেখো, এই হচ্ছে বাবুই পাখির বাসা, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে বাবুই পাখির বাসা, এখন একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, তো আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না। অথবা যদি পারেও, তো কমপক্ষে মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অথচ বাবুই পাখি কত সহজে বাসাটা বনে ফেলে। তো তাই শঙ্কু বলছেন যে অন্যান্য প্রাণীদের তুলনায় আমার ধারণা যে পাখিদের এই সহজাত ক্ষমতা আরো অনেক বেশি, আরো অনেক বিস্ময়কর।